স্বাগত আজকের জিডেসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সব ধরনের সংবাদ জানাতে প্রতিদিন নিউজ 24 এর পর্দায় ঠিক এই সময় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আজকের পর্বে আছি আমি নাফিসা হক, এবং যেমনটি আপনারা জানেন যে প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানবো। একই সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং একই সঙ্গে ভোটারদের প্রত্যাশার কথা। এই অনুষ্ঠানটি যারা দেখেন দর্শক, আপনারা জানেন আমরা প্রত্যেকটি এপিসোডে চেষ্টা করি বিভিন্ন জেলার বিভিন্ন আসনের একদম সরাসরি প্রার্থীদের সঙ্গে যুক্ত হয়ে তাদের কথা শুনতে। তাই অনুষ্ঠানের আজকের যে পর্ব রয়েছে সেই পর্বে আমরা রাজশাহী জেলার খবর জানবো এবং রাজশাহী জেলার এক আসন মূলত আজকে আমাদের আলোচনার বিষয়। এবং এই বিষয়ে কথা বলতে রাজশাহী থেকে আমাদের সহকর্মী মতিউর মর্তুজা আমাদের সাথে যুক্ত হবেন। একটু পরিচিত হয়ে নিব মতিউর মর্তুজার সঙ্গে। মর্তুজা, স্বাগত জানাচ্ছি আপনাকে জিডেসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দেখতে পাচ্ছি আপনি উপস্থিত রয়েছেন এবং খুবই ব্যস্ত, সাথে আসনের ভোটাররা প্রার্থীরা রয়েছে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, সহকর্মী মতিউর মর্তুজার সাথে আসলে আমরা পরিচিত হচ্ছিলাম। এই পর্বে যেহেতু আমরা শুরুতেই বলেছি যে আমরা আজকে কথা বলবো রাজশাহী এক আসন নিয়ে। রাজশাহী এক আসন নিয়ে কথা বলতে হলে রাজশাহী সম্পর্কে একটু আমাদেরকে জেনে নিতে হবে যে রাজশাহী এক আসনে মূলত আজকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেতে চলছে। এই রাজশাহী এক আসন নিয়ে কথা বলতে গেলে বরেন্দ্র অঞ্চলে খ্যাত এই রাজশাহী এক আসন এখন ভোটের উত্তাপ বইছে। এটি এখন কিন্তু আমরা আলোচনার বিষয় হতেই পারে, কারণ নির্বাচনের আর খুব বেশি সময় বাকি নেই। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে তারা বলছেন এবারে পোস্টারের ছবি দেখে নয়, বরং সমস্যা সমাধানে প্রার্থীকে পাশে পাওয়ার যদি নিশ্চয়তা পাওয়া যায় তাহলেই তারা সেই প্রার্থীকে এবারের নির্বাচিত করবেন ভোট দিয়ে। আর ভোটারদের প্রত্যাশা অনুযায়ী তারা যে দাবিগুলো তুলেছেন তার মধ্যে রয়েছেন শিল্পায়নে কর্মসংস্থান, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার। মূলত এই বিষয়গুলোকে প্রার্থীদের কাছে তুলে ধরেছেন সেখানকার ভোটাররা। তারা বলছেন এই বিষয়গুলোতেই আসলে খুব বেশি জোর দিতে। তবে এই নিয়ে প্রার্থীরা কি বলছেন এবং সেখানকার অবস্থা দর্শক সরাসরি আমাদের সহকর্মী মতিউর মর্তুজা তার প্রতিবেদনে তুলে ধরেছেন। আমরা একটু সেই প্রতিবেদনটি দেখে নেব। পদ্মা নদী বিধৌত সীমান্ত ঘেঁষা গোদাগাড়ী উপজেলা এবং আলু চাষের জন্য পরিচিত তানোর উপজেলা, আর এই দুই উপজেলা নিয়ে গঠিত রাজশাহী এক আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে বইছে ভোটের হাওয়া। হেভিওয়েট প্রার্থীদের আসন হিসেবে পরিচিত এই আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল শরীফউদ্দিন এবং জামায়াতের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ভোটারদের প্রত্যাশা অনুযায়ী শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করার অঙ্গীকার করছেন প্রার্থীরা। গোদাগাড়ী তানোরকে মাদক মুক্ত সমাজে পরিণত করব, চাঁদাবাজ মুক্ত সমাজে পরিণত করব এবং সন্ত্রাস মুক্ত সমাজে পরিণত করব। এটাই হলো আমার প্রথম অঙ্গীকার। কিন্তু অসুবিধা সেগুলো তৈরি করা আছে, সেগুলোকে প্রায়োরিটি বেসিসে সুযোগ সুবিধা মতো ইনশাআল্লাহ আমরা সমাধানের চেষ্টা করব। ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি কিংবা পোস্টারের ছবি দেখে নয়, সত্যিকারের উন্নয়নে যে প্রার্থীকে পাশে পাওয়া যাবে তাকেই নির্বাচিত করবেন তারা। এমন একজন মানুষকে চায় যে আমাদের এলাকার উন্নয়ন করে, আমাদের পাশে থাকে। খোঁজ লিচ্ছে, কে খোঁজ লিচ্ছে না, এই পর্যন্ত তো আমরা দুর্ভিক্ষের মতোই আছি। আল্লাহ যা রুজি মিলাইছে। বর্তমান যুগ হচ্ছে আইসিটি রিলেটেড যুগ, সো এই সেক্টর নিয়ে যে কাজ করবে আমি ডেফিনেটলি তাকে সমর্থন করব। রাজশাহী এক আসনে মোট ভোটার সংখ্যা 4,67,596 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,33,104 জন এবং নারী ভোটার 2,34,489 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আমরা এক আসন নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম যেখানে মূলত যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরা হয়েছে এবং ভোটারদের প্রত্যাশার কথাও তুলে ধরা হয়েছে। তবে এ পর্যায়ে আমরা কথা বলতে চাই এই এক আসনে যে প্রার্থীরা রয়েছেন তাদের সাথে, আর সরাসরি কথা বলে জানতে চাই ভোটাররা যে সমস্যাগুলো তুলে ধরেছেন সেগুলো সমাধানে তাদের ঠিক কি কি পরিকল্পনাগুলো রয়েছে। যুক্ত হব মতিউর মর্তুজার সঙ্গে। মর্তুজা, ঠিক এই পর্যায়ে জানাবেন যে আপনার সাথে আজকে অনুষ্ঠানে কোন কোন প্রার্থীরা উপস্থিত রয়েছেন এবং যে সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এই সমস্যাগুলো নিরসনে তারা কি কি পদক্ষেপ নিতে চান আসন্ন নির্বাচনে।
নাফিসা, আমরা আছি রাজশাহী 1 আসনে পালপুর উচ্চ বিদ্যালয় মাঠে, একটা গোদাগাড়ী উপজেলায়। এই আসনে বিভিন্ন সমস্যার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন ভোটাররা। তারা বলেছেন যে কর্মসংস্থানের সমস্যা রয়েছে শিল্পায়নের অভাব, সব মিলিয়ে এই আসনটিতে কিন্তু একেবারে ভোটারদের নানা দাবি দেওয়া কিন্তু রয়েছে। সেই অনুযায়ী কিন্তু প্রার্থীরাও নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন যে তারা ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা তারা পূরণ করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমাদের সাথে প্রার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন। আমার ডান পাশে আছে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন, এবং জামাতে ইসলামের প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা প্রথমে যাচ্ছি বিএনপির প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। আমরা একটু তার কাছ থেকে শুনে নিতে চাই যে সংক্ষিপ্তভাবে যে কি প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত যারা দেখছেন এই লাইভ অনুষ্ঠান এবং এখানে যেসব দর্শক এবং শ্রোতা আছেন, সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমাদের একটা প্রতিশ্রুতি মালা দিয়েছিলাম, যেটা ম্যানিফেস্টো বলে, গত 3রা নভেম্বর যখন আমাকে মনোনয়ন দেওয়া হয়। মোটা দাগে 15টা গোদাগাড়ী উপজেলার জন্য এবং 11টা তানোর উপজেলার জন্য। মেইনলি যেটা বলছি যে ব্যারিস্টার আমিনুল হক উন্নয়নের উপকার এই এলাকার, এবং তার সাথে সাথে তার ছোট ভাই ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, বিএমডি এর সাবেক চেয়ারম্যান, ওনারা যে ধরনের উন্নয়ন কাজ করে গেছেন কৃষিক্ষেত্রে, সেচ ক্ষেত্রে, ইলেকট্রিসিটিতে এবং যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ কালভার্ট তৈরি, যে অনুন্নত এলাকা ছিল তানোর গোদাগাড়ি, সেখানে আরও উন্নয়নের স্কোপ আছে, তবে যথেষ্ট ওনারা করেছেন। এছাড়াও প্রত্যেকটা ধর্মীয় উপাসনালয়, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সবগুলোতেই ওনাদের উন্নয়নের ছোঁয়া আছে। আর এছাড়া শিক্ষানগরী, যেমন রাজশাহীকে যদি শিক্ষানগরী বলা হয়, তাহলে আমি বলবো গোদাগাড়ি এবং তানোর শিক্ষা উপজেলা। এখানে যে পরিমাণ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, সে প্রাথমিক বিদ্যালয় বলেন, উচ্চ বিদ্যালয় বলেন, মাদ্রাসা বলেন, কলেজ বলেন। শুধু এইটুকু উদাহরণ দিব যে গোদাগাড়ি উপজেলায় 165টা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন। এবং আপনি যদি আমাদের গোদাগাড়ি সীমা রেখা, যেটা চাঁপাইনবাবগঞ্জ থেকে আসতে বালিয়াঘাট থেকে আমাদের চাপাল পর্যন্ত, এখানে 12টা কলেজ রাস্তার দুই পাশে। মানে শিক্ষার কোনো অভাব নাই, সবাই শিক্ষিত, কিন্তু শিক্ষিত হলে কি হবে, তাদের কর্মসংস্থান করতে হবে। খালি শিক্ষিত হলেই তো চলবে না। সেই জন্য আমার যেটা পরিকল্পনা, এই শিক্ষার সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে এবং টেকনিক্যাল হ্যান্ডে কাজ করতে হবে, একটা স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে হবে, কারিগরি শিক্ষার উপর আরও গুরুত্ব দিতে হবে। এবং আমাদের যে এলাকা জানেন যে বিশেষ করে গোদাগাড়ি এবং চড়াসাড়ির মতো এলাকায় বাঁধ, এটা অলরেডি বাঁধ তৈরি করা হয়েছে, 88 সাল থেকে শুরু হয়েছে এবং 2006 সাল পর্যন্ত এটা চালু ছিল। কিন্তু চর আষাঢ়ে দাও আমাদেরই একটা অঙ্গ, একটা ইউনিয়ন, সেখানে যে ভাঙনের রূপ দেখেছি কিংবা যে ধরনের প্রলয় হয় বৃষ্টি কিংবা বন্যার সময়, এটা আমি মনে করি যে বাঁধের দরকার এবং সেখানে ইলেকট্রিসিটি দরকার, সেখানে স্বাস্থ্যসেবা দরকার। যে মৌলিক চাহিদাগুলো আছে সেগুলো যাতে অবশ্যই আমাদের প্রাধিকার দিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে। আমরা একই প্রশ্ন জামাত ইসলামী মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের কাছেও শুনে নেব। আসলে আপনি শুনছিলেন বিএনপির প্রার্থী বলছিলেন, আপনি কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এই এলাকার ভোটারদের জন্য একটু বলবেন? আমি ধরছি, আপনি বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আল্লাহ তাআলা ওয়াদা রক্ষা করাকে ফরজ করেছেন। আমাদের অতীত সরকারে যারা ছিলেন এবং এলাকায় যারা নেতৃত্ব দিয়েছেন, শুধু এই এলাকা না, বাংলাদেশের সমস্ত এলাকায় ওয়াদার দিক থেকে চ্যাম্পিয়ন ছিলেন। তারা বহু ওয়াদা করেছেন, কিন্তু অধিকাংশ ওয়াদাই অপূর্ণ থেকে গেছে এবং এই ওয়াদা পালন করতে গিয়ে তারা প্রকল্পগুলা বাস্তবায়ন করার চেয়ে নিজেদের পকেট পূরণ করার চেষ্টা করেছে বেশি। আমরা মনে করি যদি এখানে চাঁদাবাজি না থাকতো, দুর্নীতি না থাকতো, তাহলে বাংলাদেশটা এই ওয়াদার কারণে সোনার বাংলাদেশে পরিণত হতে পারত। কিন্তু দুর্নীতির কারণে এবং বলা যায় যে এখানে অনিয়মের কারণে আমাদের বাংলাদেশ ওয়াদাতে সমৃদ্ধ ছিল। এখনো অনেকে ওয়াদা করেন, কিন্তু ওয়াদা পূরণ করার ব্যাপারে সিনসিয়ার ছিলেন না, অথবা ওয়াদা পূরণ করতে গেলেও সেই টাকাগুলোর সরকারি হিসাব মতে 60% টাকা আত্মসাৎ করে 40% কাজে লাগায়। তো যে দেশে ওয়াদা করার পরে 60% অর্থ পকেটে পূরণ করে এবং 40% অর্থ প্রজেক্টের পিছনে খরচ করে, সে দেশে উন্নয়ন হয় না, সেখানে দুর্নীতি প্রকাশ হয়ে পড়ে। এই জন্য গত সরকারগুলোতে দুর্নীতিতে 1 নম্বর চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে। আমরা বিশ্বাস করি, আমরা ওয়াদাতে বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। আমাদের যতটুকু সামর্থ্য আছে, যতটুকু আমরা পারবো, সেটাকে কাজে লাগিয়ে সবচাইতে বেশি কাজ কিভাবে করা যায় সেটার পরিকল্পনা আমাদের আছে আলহামদুলিল্লাহ। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন, বাংলাদেশ যদি জনগণ আজ আমাদেরকে সহযোগিতা করে এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে যদি আমরা সরকারে যেতে পারি, তাহলে আমরা বাংলাদেশকে অতীতে যা কিছু করা হয়েছে তার চাইতে অনেক বেশি জিনিস করে দেখাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা এই মুহূর্তে স্টুডিওতে ফিরে যাচ্ছি নাফিসার কাছে। আপনাকে মর্তুজা, ধন্যবাদ আপনাকে যুক্ত থাকার জন্য। দর্শক, আজকের এই অনুষ্ঠানে রাজশাহী 1 আসন থেকে 2জন প্রার্থী আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যথাক্রমে বিএনপি এবং জামাত ইসলামী থেকে, এবং তাদের দুজনের কাছে একই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে উন্নয়নে তারা কি কাজ করতে চান যদি নির্বাচনে জয়যুক্ত হন। এবং তাদের কথায় আসলে উঠে এসেছে তারা কৃষিতে উন্নয়ন এবং সেই সাথে তারা উন্নয়ন ঘটাতে চান শিক্ষা ক্ষেত্রে এবং বিদ্যুৎ সরবরাহ জোরদার করতে। দর্শক, এই নিয়ে আমরা আরও জানবো, তবে জেডএসআরএম নির্বাচনের পথেতে এই পর্যায়ে সময় হলো বিরতির। সঙ্গে থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আলোচনায় আবার ফিরতে চাই, যুক্ত হব মর্তুজার সাথে। মর্তুজা, এই পর্যায়ে খুব সংক্ষেপে জানাবেন তাদের চিন্তা ভাবনা সম্পর্কে। নাফিসা, আমরা যেমনটি বলছিলাম রাজশাহী 1 আসনের প্রার্থীদের সঙ্গে কথা বলছিলাম। এই আসনে তো একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে প্রার্থী এবং সমর্থকদের মধ্যে আর কি। আমরা এ পর্যায়ে জামাত ইসলামী মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের কাছে যাচ্ছি। শুরুতেই আমরা তার কাছ থেকে জেনে নিতে চাবো আসলে এই আসনে তিনি নির্বাচিত হলে নারী এবং যারা তরুণ ভোটার রয়েছে তাদের নিয়ে কি পরিকল্পনা আছে তার কাছে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন এবং পুরুষের নির্ধারিত হক, দায়িত্ব এবং কর্তব্য বলেছেন, ঠিক পুরুষেরও দায়িত্ব কর্তব্য বলেছেন। আমরা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সকলের হককে বাস্তবায়িত করার বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছি। খুব শিগগিরই আমাদের ম্যানিফেস্টো প্রকাশ হবে, তখন সেখানে আপনারা সকলেই দেখতে পাবেন যে আমরা সেখানে কি করেছি। খুব সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাই, পৃথিবীর ইতিহাসে যত কিছু সাধন হয়েছে, যুবকদের স্যাক্রিফাইস, তাদের কুরবানি ছিল সবচাইতে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন করে গেছেন, সেখানে সাহাবায়ে কেরামের যে বয়স ছিল, সে বয়সটা সবারই যুবকের বয়স ছিল।
এবং এই যুবকরাই সেদিনকে তাদের জীবন দিয়ে এবং তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সম্প্রতি বাংলাদেশে যে জুলাই বিপ্লব দেখলাম 2024 সালের 5ই আগস্ট, অতীত সরকারের জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে ছাত্র সমাজ, বিশেষ করে শিক্ষিত ছাত্র যারা এবং যুবক যারা, সবাই মিলেই কিন্তু আন্দোলনটা গড়ে তুলেছিল। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের পুরো মাত্রায় তারা সার্ভিস দিয়েছিল, যদিও ওই সময় সরকার ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার কারণে বাইরে তারা অত পরিচয় দিতে পারে নাই। জুলাই বিপ্লবের পরেই আমরা দেখতে পেয়েছি যে এই বিপ্লবের প্রকৃত পরিচালক কারা ছিল। ইসলামী ছাত্র শিবির এই কাজ করেছে, তারা সবাই যুবক, সবাই ছাত্র, এবং তাদের স্যাক্রিফাইস 2000 শহীদ হয়েছে এবং অনেক যারা আহত হয়েছে। এখনো আমি শুরুতেই তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছেন তাদের শাহাদতকে যেন কবুল করেন, এবং যারা আহত হয়েছেন, এখনো অনেকে আহত অবস্থায় আছে, আল্লাহ যেন তাদেরকে পুরোপুরি সুস্থতা দান করেন। হ্যাঁ, সংক্ষেপ হলো এটাই যে যুবক না হলে কোনো বিপ্লব সাধিত হয় না। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পর্যন্ত যুবকদের ভূমিকা সবচাইতে বেশি, এবং এই কারণেই ইসলামী ছাত্র শিবিরের ভূমিকার মানে পুরো রেজাল্ট আমরা দেখতে পাই। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ এই 5টা যে স্টুডেন্ট ইউনিয়ন হয়েছে। না, কথাটা শেষ করতে দিবেন তো, টাইম শেষ হতে পারে। কথা সেন্টেন্স যদি পুরো না করতে দেন তো দরকার কি ছিল ডাকার? আপনাকে অবশ্যই সেন্টেন্স পুরো করে বলবেন। আমি বললাম ডাকসু, চাকসু, জাকসু, রাকসু, যোগসু, এই যে ছাত্র নির্বাচনগুলো হলো, এখানে আপনি দেখেছেন এদের ভূমিকার কারণেই এই বাংলাদেশের পরিবর্তনটা সাধিত হয়েছে, এবং ছাত্ররা তাদেরকে অন্য সংগঠনের চাইতে দ্বিগুণ ত্রিগুণ ভোটে ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করেছে, ভূমিধস বিজয়ী করেছে। আমি বিশ্বাস করি বাংলাদেশকে যদি নতুন মাত্রায় এগোতে হয় এবং নতুন একটা পরিবর্তিত সরকার পরিবর্তন আনতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তাদের সহযোগিতা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যে ওই সমস্ত যুবক যারা আল্লাহর বিধানকে তার জীবনে বাস্তবায়ন করেছেন তারাই সমাজকে সুন্দরভাবে পরিচালনা করবেন, এবং কাল কিয়ামতে আরশের ছায়া এই যুবকরাই পাবে। তার একটা অন্যতম ভাগ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমি যুবক এবং নারী, জুলাই বিপ্লবে শুধু যুবক পুরুষ ছিল না, হ্যাঁ নারীও ছিল। সেই জন্য আমি সবাইকে এই আমাদের এই আলোচনার মাধ্যমে যুবক এবং নারী আগামী দিনে দেশ পরিবর্তন, একটি নতুন সরকার গঠনের জন্য এগিয়ে আসার জন্য আমি আহ্বান করছি। ধন্যবাদ আপনাকে। আমরা একই প্রশ্ন আপনার কাছে একটু শুনতে চাই, যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফউদ্দিন, আপনি একটু সংক্ষেপে বলবেন কি উদ্যোগ নেবেন নারী এবং তরুণদের? আচ্ছা, নারী এবং তরুণ, নারী আমি একটু স্পেসিফিক বলি। আমাদের এই রাজশাহী 1 অর্থাৎ সংসদীয় আসন 52-তে সর্বমোট ভোটার হলো 4,68,000। এর ভিতর 2,37,000 নারী ভোটার আর 2,31,000 পুরুষ ভোটার, তার মানে সিংহভাগ নারী। তো স্বাভাবিকভাবে এই নারীদের কল্যাণের জন্য আমাদের এখনই, যেহেতু আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট উই হ্যাভ ফ্যামিলি কার্ডস, এই নারীরা কিন্তু কারো উপর নির্ভরশীল হবে না, এই নারীরা পরিবারটাকে চালাবে। এবং আপনার কাছে আবারও আসবো, একটু স্টুডিওতে যাচ্ছি যে নারী এবং তরুণদের জন্য কিন্তু তারা কাজ করতে চান। তো এই মুহূর্তে স্টুডিওতে যাচ্ছি নাফিসার কাছে। নাফিসা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, দেখছিলেন জেডএসআরএম প্রেজেন্টস নির্বাচনের পথে। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন নিউজ 24।